পরিবারতন্ত্র থেকে দেশকে বের করে নিয়ে আসা হবে যশোরের জামায়াত আমির। ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান। দুপুরে জনসমাবেশ। দিনরাত এক করে ভোটারের মন জয় মাঠ চষে বেড়াচ্ছেন বিদ্রোহী, স্বতন্ত্র সহ অন্য দলের প্রার্থীরা। আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি। রাজধানীর সড়ক থেকে প্রতিনিয়ত বিদ্যুতের তার চুরি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নষ্ট কোটি টাকার সম্পদ। নিরাপত্তা জোরদারের তাগিদ। এবং তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, অন্তত ২৯ জনের মৃত্যু। ২ দিনে বাতিল ১৬,০০০-এর বেশি ফ্লাইট, বিদ্যুৎহীন ৭ লাখের বেশি বাসিন্দা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শেষ করে এবার দক্ষিণাঞ্চলে নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আর যশোরে নির্বাচনী জনসভায় ইতোমধ্যে যোগ দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখছেন তিনি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে, দলটাকে শৃঙ্খলায় আনেন, দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। তারপরে আল্লাহর রাস্তায় শৃঙ্খলার দিকে আসেন, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন। আপনারা দেখেছেন এত নির্যাতন, এত ফাঁসি, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছে, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, মা বোন, এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে, তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওই কালো অধ্যায় আর বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো ঠেকিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধার করে, কিন্তু তারাই আবার কোনো জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার! এক অঙ্গে কত রূপ! ওরে বাবা, একটা রূপ ধারণ করে, তাহলে মানুষ আস্থা রাখতে পারবে। এটাই তো স্বাভাবিক। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দিবেন, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, বা আমাদের যে আরো সঙ্গী 10 দল আছেন তাদের মার্কে। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে গোড়াবন্দি করে রাখবে। এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি না। তাইলে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ থাকবো। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দেখি। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস পরতে পারবেন না। বলেছে পরবো না। বলে তখন তো অন্য ড্রেস পরা লাগবে। কই পরবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? কই সারা জামাতকেই ভালো লাগে।
যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। এদিকে আজ ময়মনসিংহে বিএনপির জনসভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নগরীর সার্কিট হাউস মাঠে ইতোমধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। প্রায় ২২ বছর পর তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস উদ্দীপনা। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, তারেক রহমান কখন জনসভাস্থলে পৌঁছাবেন জানতে চাই। আর অনেক দিন পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের প্রত্যাশা কি তার কাছ থেকে? লাইবা, ঠিক ব্রহ্মপুত্র নদের পাড়ে নির্বাচনী যে মঞ্চটি তৈরি করা হয়েছে এটি মূলত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য, এবং মঞ্চের সর্বশেষ প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে যত বেলা গড়াচ্ছে নেতাকর্মীরা সভাস্থলে আসা শুরু করেছেন, এবং আমরা যত জানতে পেরেছি সড়কপথে, রেলপথে, বিভিন্ন উপজেলা থেকে বিভাগের যতগুলো জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সেখান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু এই সভাস্থলে আসা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছে, এবং আজকে যেটা আমরা জানতে পারি যে দুপুর ২:৩০টার দিকে এই সভাস্থলে এসে পৌঁছাবেন তারেক রহমান, এবং তিনি আসার পর ময়মনসিংহ বিভাগের যে মূলত ২২ বছর পর তিনি আসছেন, এবং ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে শেরপুর, জামালপুর, নেত্রকোনার যে ২৪টি সংসদীয় আসনের যারা সংসদ সদস্য হিসেবে প্রার্থী রয়েছেন তাদের কিন্তু পরিচয় করিয়ে দেবেন, এবং দীর্ঘদিনের মান অভিমান সকল কিছু দূর করে দলকে আবারও তিনি পুনর্জীবিত করবেন বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছে। এবং তারা বলছেন যে মূলত সর্বশেষ তিনি এসেছিলেন ২০০৪ সালে তারেক রহমান এসেছিলেন, ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন, এবং সেইখানে আসার পর দীর্ঘ ২২ বছর পর তিনি আবারও ময়মনসিংহে আসছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা যেটা বলছিলেন যে যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে তিনি আজকে কি দিক নির্দেশনা দলের নেতাকর্মীদের দিয়ে যান সেটির অপেক্ষায় মুখিয়ে আছে তার অজস্র লাখো নেতাকর্মীরা। এবং আজকে বলা হচ্ছে, গতকালকেই যেহেতু একটা সংবাদ সম্মেলন করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, এবং সেখানে জানানো হয়েছে যে এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে প্রায় কয়েক লক্ষ মানুষের কিন্তু কয়েক লক্ষ নেতাকর্মীর কিন্তু পদচারণা ঘটবে। এবং আমরা দেখতে পেরেছি যে সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই সভাস্থলে এসেছেন, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের তার কি দিক নির্দেশনা, এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার যে রূপরেখা রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রূপরেখা রয়েছে আগামী বাংলাদেশ বিনির্মাণের, সেগুলো বাস্তবায়নে তিনি আসলে কতটুকু কি বলবেন সেই কথা শোনার জন্য কিন্তু নেতাকর্মীরা মুখিয়ে আছে। সব মিলিয়ে সর্বশেষ প্রস্তুতি চলছে, হয়তো ৪ থেকে ৫ ঘন্টা পরেই তিনি এই সভাস্থলে এসে পৌঁছাবেন। সব মিলিয়ে এই ছিল লাইভে আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে বিএনপির জনসভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আর তারই খবর জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চলছে। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি এলাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে পুরান ঢাকার লোহারপুল থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান। আসিফ, এই আসনে নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন আপনি, আর প্রার্থীরা কেমন সাড়া পাচ্ছেন? লাইবা, এখন আমরা আছি গ্যান্ডারিয়া থানার পুরান ঢাকার। এখানে লোহারপুল এলাকায় কিন্তু কিছুক্ষণ পরেই এই ঢাকা ৬ আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের একটি গণসংযোগ রয়েছে। এখান থেকে তিনি গণসংযোগটি শুরু করে কিন্তু আমরা যত জানতে পেরেছি উনি সারাদিন ব্যাপী আসলে এই গণসংযোগটি পরিচালনা করবেন, এবং এলাকায় বিভিন্ন জায়গায় উনি পোস্টার বিতরণ থেকে শুরু করে প্রার্থীদের সাথে যারা ভোটার আছে তাদের সাথে আসলে মত বিনিময় করবেন। এছাড়া আমরা যত জানতে পেরেছি এই একই আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানেরও কিন্তু আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেখান থেকে তিনি কিন্তু এলাকায় পোস্টার বিতরণ থেকে শুরু করে ভোটারদের সাথে মত বিনিময় এবং বিভিন্ন কর্মসূচিতে কিন্তু তিনি আজকে অংশ নেবেন। একইভাবে এই যে পুরান ঢাকা এবং এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আমরা সকাল থেকেই দেখছি যে উৎসবমুখর পরিবেশেই কিন্তু আসলে যে প্রচারণা কার্যক্রমটি রয়েছে সেটি চলছে। যদিও এখন পর্যন্ত খুব বড় ধরনের কোনো প্রচারণা কার্যক্রম শুরু হয়নি, যেটি আমরা ধারণা করছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচারণাটি শুরু হবে, এবং এটা বেশ কয়েকদিন ধরে প্রচারণা শুরুর পর থেকেই আমরা দেখছি যে একটু বেলা বাড়ার পরপরই কিন্তু প্রার্থীরা যেহেতু
বেলা বাড়ার সাথে সাথে রাস্তা এবং সব জায়গায় জনসমাগম বাড়ে যে এবং তাদের কাজটাই যেহেতু জনগণের কাছাকাছি যাওয়া সেই জন্য তারা একটু দেরিতেই আসলে তাদের যে প্রচারণা কার্যক্রমটি রয়েছে সেটি শুরু করেন এবং এই প্রচারণার মাধ্যমে তারা তাদের যে বিভিন্ন প্রতিশ্রুতি এবং তাদের যে পরিকল্পনাগুলো সেগুলো কিন্তু জনগণকে আসলে জনগণের মাঝে প্রকাশ করতে চেষ্টা করেন এবং তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। আর এই সুযোগে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরেই আমরা যেহেতু মাঠে রয়েছে আমরা দেখছি যে ভোটাররাও তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রার্থীদের কাছে উপস্থাপন করছেন এবং সেই চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য কিন্তু প্রতিশ্রুতি তারা নিচ্ছেন। তো আজকে এখন পর্যন্ত আমরা যা দেখছি যে শান্তিপূর্ণভাবেই নির্বাচনের প্রচারণা কার্যক্রম চলছে এবং পরবর্তী সংবাদগুলোতে আমরা কিন্তু জানাতে চেষ্টা করব যে প্রচারণার বাকি কার্যক্রমগুলো। লাইভা ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আসিফ ইকবাল খান। এদিকে নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই স্বতন্ত্র ও বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীরাও দিনভর প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আর এই নিয়ে আরও জানাতে ঢাকা উত্তর সিটির দক্ষিণ বনশ্রী থেকে যুক্ত হয়েছেন শাহরিয়ার জামান পুলক। স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণার কার্যক্রম কেমন দেখছেন জানতে চাই, আর নির্বাচনী প্রচার নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। ধন্যবাদ লেপা। আমি আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ঢাকা 9 আসন যেটি রয়েছে এটি মূলত খিলগা, বাসাবো, মুগদা এবং বনশ্রীর কিছু এলাকা নিয়ে গঠিত এবং এই এলাকাতে মূলত 3 জন প্রার্থীর যে নাম বলা চলে এই 3 জন প্রার্থীর মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়াই করছেন হাবিবুর রশিদ হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী থেকে ফুটবল মার্কায় লড়াই করছেন ডক্টর তাসনিম জারা এবং এনসিপির পদপ্রার্থী শাপলাকলি মার্কায় কিন্তু লড়াই করছেন এখান থেকে জাবেদ রাসেল এবং 3 জনেরই কিন্তু বলা চলে যে এখনো পর্যন্ত আমরা যে বিগত দিনের যে প্রচারণায় দেখিয়েছি 3 দলের প্রার্থী কিন্তু মোটামুটি বলা চলে যে তারা প্রচারণায় বেশ আধিপত্য বিস্তার করেছে এবং আজকে মূলত প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছিল সকাল 9টা থেকে। ডক্টর তাসনিম জারার এই যে দক্ষিণ বনশ্রী এলাকার 10তলা এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে প্রচারণা শুরু হওয়ার কথা ছিল, তবে এখনো পর্যন্ত আসলে প্রচারণার কোনো খবর আমরা বা প্রচারণার কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত দেখাতে পারছি না, কারণ প্রচারণার যে এখনো পর্যন্ত সকাল বলা চলে এবং সকালবেলা কিন্তু আসলে অনেক দোকানপাটি আসলে বন্ধ থাকে, মানুষজন রাস্তাঘাটে কম বের হয়, এর জন্য কিছুটা হয়তো দেরি হচ্ছে। এবং অন্যদিকে আমি যদি আরেকজন প্রার্থীর কথা বলি ঢাকা 9 আসনেরই জাবেদ রাসেল, তিনি কিন্তু আজকে মুগদা, সবুজবাগ, খিলগা, বাসাবো এলাকায় প্রচারণার কথা রয়েছে এবং সেটি মূলত বিকেল পর্যন্তই চলার কথা রয়েছে। এবং আমি যদি অন্যান্য আসনের কথা একটু বলতে চাই ঢাকা 11 আসনের ক্ষেত্রে, সেই 11 আসনটি মূলত বাড্ডা, রামপুরা এবং বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা নিয়ে গঠিত এবং সেই আসনে কিন্তু শাপলাকলি মার্কায় লড়ছেন এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু আজ মূলত বিকেল থেকে প্রচারণা শুরু করবেন। তো লাইভা এই ছিল আমার কাছে ঢাকা 9 আসনে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে সর্বশেষ। ঢাকার উত্তর সিটির দক্ষিণ বনশ্রী থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক, জানাচ্ছিলেন ঢাকা 9 আসনের নির্বাচনী প্রচারণার খবরগুলো। নোয়াখালীর 6টি আসনে নির্বাচনের সমীকরণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা। বিভিন্ন প্রতীকের প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। ভোটারদের কাছে টানতে জলাবদ্ধতা দূরীকরণ, সুপেয় পানির সংকট নিরসন, নদী ভাঙন রোধ ও শিল্প কারখানা স্থাপন করে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, প্রার্থীরা তো নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের চাওয়া পাওয়া সম্পর্কে প্রার্থীরা কি বলছেন জানাবেন আমাদের। আসলে নির্বাচনের দিনক্ষণ যতই গনিয়ে আসছে ততই কিন্তু নোয়াখালীর যে 6টি নির্বাচনী আসন সেই 6টি নির্বাচনী আসনের প্রচারণার মধ্য দিয়ে চিত্র পরিবর্তন হচ্ছে। নোয়াখালীতে 6টি নির্বাচনী আসনে এবছর 48 জন প্রার্থী যারা বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর এর বিপরীতে হচ্ছে প্রায় 28,60,000-এর বেশি ভোটার রয়েছেন যারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীতে কে হচ্ছেন এই 6টি আসনের সংসদ সদস্য সেটি নির্ধারণ করবেন। তো গত 22 তারিখ থেকেই প্রচারণার শুরুর দিন থেকেই কিন্তু প্রার্থীরা মাঠে ঘাটে পথে প্রান্তরে দিনভর নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা আসলে তাদের
প্রতিশ্রুতির যে ফুলঝুরি সেগুলো দিচ্ছেন। তারা নির্বাচিত হলে কে এই আসনগুলোতে কি করতে চান সেগুলো নিয়ে প্রার্থীদেরকে আকৃষ্ট করার জন্য বলছেন। অন্যদিকে যারা এই আসনগুলোর ভোটার রয়েছেন তারা চাচ্ছেন নোয়াখালীর যেই সমস্যাগুলো, বিশেষ করে নোয়াখালীর প্রধান শহরের যেই বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, সুপেয় পানির তীব্র সংকট, পাশাপাশি এই অঞ্চলে কোনো শিল্প কারখানা না থাকায় একটি বিশাল শ্রেণী যারা লেখাপড়া করার পরও বেকারত্বে ভুগতে হচ্ছে, সেই বেকারত্ব দূরীকরণ সহ নানাবিধ সমস্যা তারা প্রার্থীদের কাছে তুলে ধরছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও নিচ্ছেন। পাশাপাশি নোয়াখালীর যে উপকূলীয় উপজেলাগুলো রয়েছে, নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর এবং সদর উপজেলার আংশিক, এই উপকূলীয় উপজেলাগুলোর চারপাশে এই মেঘনা নদী থাকার কারণে মেঘনার ভাঙনে প্রতি বছরে কিন্তু এই অঞ্চলের বিশাল একটি এলাকা যেগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে, ভিটেমাটি হারাচ্ছেন অনেকেই। তো প্রার্থীরা যারা রয়েছেন তারা আসলে ভোট চাইতে গেলে স্থানীয় ভোটাররা কিন্তু এই নদী ভাঙন রোধ করার জন্য আসলে প্রার্থীরা কি করতে পারবেন আগামী দিনে সেগুলো নিয়েও আশ্বাস নিচ্ছেন, প্রতিশ্রুতি নিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন নদী ভাঙন রোধে বিভিন্ন সময় অতীতেও সরকারের পক্ষ থেকে আসলে নানাবিধ সমাধান করা হলো, স্থায়ী কোনো টেকসই সমাধান না করায় এই নদী ভাঙন দিন দিন কিন্তু তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে। পাশাপাশি মেঘনাকে কেন্দ্র করে নদীর চারপাশে 30টিরও বেশি যেই অস্থায়ী এবং স্থায়ী চরগুলো রয়েছে, সে সকল চরে যাতে স্থানীয় যারা ভূমিহীন রয়েছেন, যারা নদী ভাঙনের শিকার হয়ে সব কিছু হারিয়েছেন, তাদের মাঝে যাতে সমবন্টন করা হয় সেগুলোর বিষয়ে কিন্তু তারা প্রার্থীদের প্রতিশ্রুতি নিচ্ছেন। তো প্রার্থীরা আসলে তাদের যে প্রচারণা সেটি সকাল থেকে রাত অবধি নির্ধারিত সময় পর্যন্ত চালাচ্ছেন এবং প্রচারণা চালাতে গিয়ে কিন্তু প্রার্থীরা তাদের অভিনব বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে নির্বাচনের হালচাল নিয়ে আমার কাছে সব শেষ। নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত ছিলেন নাসিম শুভ। রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারণার খবর জানবো আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছ থেকে। জাওয়াদ, আপনি মিরপুরের যেখানটাতে রয়েছেন সেই এলাকার সমস্যা সমাধানে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে, নির্বাচনী প্রচারণার কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর মিরপুর, আমি এখন যেখানে আছি এটি মিরপুর 10 বেনারসি পল্লী বলে, এটি মূলত ঢাকা 16 আসনের অন্তর্ভুক্ত এবং এখানে আমরা দেখছি ইতিমধ্যেই সকাল থেকেই নির্বাচনী প্রচারণার কাজে শুরু হয়ে গেছে। আমরা এখন যেখানে আছি এখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছে তার প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু হবে এবং এর আগেও দেখছি অন্যান্য প্রার্থীরা সাধারণত বাদ ফজর থেকেই এই নির্বাচনী প্রচারণায় নেমে যাচ্ছে এবং এখানে যে স্থানীয় সমস্যা রয়েছে আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে মিরপুরে বিশেষ করে জলাবদ্ধতা একটি বড় ধরনের সমস্যা। বর্ষার শুরুতেই বা অল্প বৃষ্টিতে দেখা যায় এই অঞ্চলে এই এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়, সাধারণ মানুষের দুর্ভোগ। এই জলাবদ্ধতা কেন্দ্রিক এখানকার মানুষ তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন এবং সেগুলো সমস্যা সমাধানের কথা বলছেন এবং লোকাল যে সমস্যাগুলো, স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে এখানে চাঁদাবাজি বা এই দখলদারিত্বর যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে নিজেদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দুর্নীতিমুক্ত একটা মিরপুর 16 গঠনের যে প্রতিশ্রুতি সেগুলো প্রার্থীরা দিচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে যেটি বলছিলাম যে এটি যেহেতু আমরা এখন যেখানে আছি বেনারসি পল্লী, বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা তারা এখানে শুরু করবেন এবং এখানের এই 16 এলাকার বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এখানে জড়ো হচ্ছে, নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেটি আপনি দেখতে পাচ্ছিলেন। আরেকটি বিষয় এখানে আমরা দেখেছি যে গতকালকে এই 16 আসনের যে প্রার্থী রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী এবং জামায়াত মনোনীত প্রার্থী, তাদের মধ্যে এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আমরা দেখেছি। দুই পক্ষই আসলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন, সেই বিষয়গুলো তারা একে অপরের কথা বলছেন এবং যদিও প্রত্যেক প্রার্থী দাবি করছেন যে তারা আসলে আচরণবিধি মেনেই নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি চালাচ্ছেন। এবং আরেকটি বড় বিষয়, এটি যেহেতু এখানে কিন্তু একটি বড় সংখ্যক ভোটার রয়েছে, 4 লাখ ভোটার রয়েছে প্রায় এবং অর্ধেক তার মধ্যে 2,01,000 পুরুষ এবং 1,99,000 নারী ভোটার রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে এখানে পুরুষ এবং নারী যে সমতা রয়েছে এবং এখানকার ভোটাররা মনে করছেন যে আগামীতে এখানে যিনি নির্বাচিত হবেন এই এলাকাবাসীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সেই সকল প্রার্থীরা বা প্রতিনিধিরা কাজ করবেন। এই ছিল এখন পর্যন্ত ঢাকা 16 থেকে এই নির্বাচনী প্রচারণার সব শেষ। লাইবা। রাজধানীর মিরপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। ঢাকা 10 আসনে চলছে জমজমাট নির্বাচনী প্রচার, ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন মাহবুব হাসান রিপন। ঢাকা 10 আসনে যেমনটি বলছিলাম যে জমজমাট নির্বাচনী প্রচারণার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, একটু জানান আমাদের।
লাইবা, আপনি যেমনটি বলছিলেন ঢাকা 10 আসনে জমজমাট যে প্রচারণা সেটি কিন্তু একদম ঠিক ভোর ফজরের নামাজের পর থেকেই কিন্তু প্রার্থীরা তারা তাদের যে প্রচারণা সেটি শুরু করেছে। এই মুহূর্তে আমি আছি কাঁঠাল বাগান, এটি হচ্ছে গ্রিন রোড এলাকায়। তো সেই এখানে কিন্তু জামাতের যিনি প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার তিনি প্রচারণা করছেন। আমরা জামাতের প্রার্থীর সাথে কথা বলেছিলাম প্রচারণা শুরু হওয়ার আগে যে লেভেল প্লেয়িং ফিল্ড তিনি কেমন দেখছেন। তিনি বলছেন যে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড কিছুটা তিনি দৃশ্যমান মনে করছেন, তবে তাদের যে নারী যারা হচ্ছে সমর্থক রয়েছেন, যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের উপরে অনেক ধরনের হুমকি ধামকি আসছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এর বাহিরে তিনি আসলে সার্বিকভাবে ঢাকাতেই জামাতের যে সকল নারী কর্মীরা ভোটের জন্য যাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হয়েছেন সেটি নিয়ে কিন্তু মন্তব্য করেছেন, এবং সেই জায়গা থেকে তিনি বলার চেষ্টা করেছেন যে এই ধরনের ঘটনা লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশকে কিন্তু সার্বিকভাবে বাধাগ্রস্ত করে। এই বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন। এছাড়া তিনি মনে করেন যে বর্তমানে নির্বাচনের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে তারা মনে করছেন যে এটি যদি চলমান থাকে তাহলে জনগণের কাছ থেকে তারা যে প্রত্যাশাটা বা জনগণের কাছ থেকে যে সাড়াটা পাচ্ছেন সেই অনুযায়ী তারা ভালো করবেন বলেও প্রত্যাশা করছেন। আপনি জানেন যে ঢাকা 10 আসন এটি কিন্তু ঢাকা রাজধানীর একটি অন্যতম আসন, কারণ এখানে হাজারীবাগ, কলাবাগান এবং ধানমন্ডি এটি নিয়ে কিন্তু একটি বৃহৎ আসন। কাজেই এই আসনে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য তাদের যে নির্বাচনী যে অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়েও কিন্তু তারা আসলে কথা বলেছেন প্রার্থীরা। এবং একই সাথে আপনাকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে ঢাকা 10 আসনে জামাতের বিপক্ষে যে মূল প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন রবিউল আলম। তিনি কিন্তু বিএনপি ধানের শীষে লড়াই করছেন। তিনি তার প্রচারণা শুরু করবেন দুপুরের পর থেকে। আমার কাছে ঢাকা 10 আসন থেকে এই ছিল সবশেষ। লাইবা, ঢাকা 10 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানছিলাম মাহবুব হাসান রিপনের কাছ থেকে। রাজধানীর রাজপথের দুধারে বসানো বৈদ্যুতিক কাঠামো যেন অরক্ষিত ভাণ্ডার। প্রকাশ্যেই কংক্রিট ভেঙে কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার, যাতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। বারবার অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি খোদ সিটি কর্পোরেশন। এমন অবস্থায় সামাজিক মূল্যবোধ আর নিরাপত্তার কড়াকড়ি পারে সমাধান আনতে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন আতিক মিসবাহ লগ্ন। রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে বৈদ্যুতিক পিলারের গোড়া, কংক্রিটের দেয়ালে গর্ত, ভেতরে নেই তার। আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে চলে চুরি, যাতে স্পষ্ট নজরদারির অভাব। এভাবেই চলতে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এই ফ্লাইওভারের বৈদ্যুতিক অবকাঠামো। একটি বা দুটি পিলার নয়, পুরো ফ্লাইওভারেই মিলছে কেবল চুরির আলামত। এর ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে আলোকায়ন ব্যবস্থা, ঠিক তেমনি ঝুঁকিতে পড়ছে পথচারীরা। শুধু এই মগবাজার ফ্লাইওভার নয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়ক ও ব্রিজের নিচে নিয়মিত চুরি যাচ্ছে বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ। চুরির ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা ও ফ্লাইওভারের মধ্যে রয়েছে মিরপুরের বিভিন্ন সেকশন, আগারগাঁও প্রশাসনিক এলাকা ও পরিকল্পনা কমিশন সড়ক। বিজয় সরণি থেকে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার থেকে এফডিসি মোড়ে নিয়ম করেই চুরি হচ্ছে নিরাপত্তা সরঞ্জাম। বাদ যায়নি ঢাকা দক্ষিণের হানিফ ফ্লাইওভার। সরকারিভাবে যখনই লাগাচ্ছে বা লাট যখনই লাগায়, হাতুল কোড়াল নিয়ে আসেও ওইটা খুঁজছে বা ওইটা কেটে নিয়ে যায়। দেখে রাস্তাঘাটে মানুষ দেখলেও তারা কিছু বলে না। মনে করো আমার সামনে একটা জিনিস চুরি করতেছে, আমি কিছু বলতেছি না। যখন দেখে যে জনগণ নাই বা অন্য কেউ নাই, তখন ওরা টাকার অভাবে এগুলা ল্যাম্পপোস্ট থেকে লাইট চুরি করে, আরো বিভিন্ন পার্সপাতি চুরি করে ওনারা বিক্রি করে নেশা খায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, প্রতি বছর গড়ে অর্ধ কোটি টাকার লোকসান হয় যন্ত্রাংশ পুনঃস্থাপনে। থানায় ডায়েরি করেও সমাধান না পাওয়ার অভিযোগ কর্মকর্তাদের। জিডি করেছি, একাধিক জায়গায় মামলা করেছি, জিডির কপিগুলো আমরা আমাদের নথিতে সংরক্ষণ করেছি এবং আসামি ধরে থানায় সোপর্দ করেছি। এরকম নজির আমাদের কাছে আছে। এক শ্রেণীর লোক আছে যারা এই রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে, তারা এই কাজগুলো করতেছে। ওদেরকে খুব বেশি আইনের আওতায় এনে ওদেরকে এইটাকে ইয়ের মধ্যে আনা, একটা ফ্রেমের মধ্যে আনাও
এটা ডিফিকাল্ট হয়ে গেছে। পুলিশের টহল বাড়ানো ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির উদ্যোগী পারে প্রতি বছর এই কোটি টাকার লোকসান এড়াতে বললেন এই কর্মকর্তা। সামাজিক একটা প্রতিরোধ বা সামাজিক সচেতনতা খুবই জরুরি। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। আসছে নির্বাচন ঘিরে বরগুনার রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। সমুদ্র উপকূলীয় এই জেলায় ভোটের হাওয়া বইছে জোরে সোরে। তবে এবারের নির্বাচনে শুধু রাজনৈতিক সমীকরণ নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নারী ভোটাররা। জেলার সংখ্যাগরিষ্ঠ নারীরা এবার শুধু মার্কা বরং নিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানের নিশ্চয়তা দেখে বেছে নিতে চান আগামীর প্রতিনিধি। বিস্তারিত দেখুন সুজন আকনের প্রতিবেদনে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে মৎস্য ও কৃষি প্রধান জেলা বরগুনায়। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝেও একটু ভিন্নভাবে ভাবছেন নারী সমাজ। এই জেলার অর্ধেকেরও বেশি নারী ভোটার রয়েছে। তাদের কাছে ভোট মানে নিরাপত্তা আর অধিকারের লড়াই। নারীদের এই ভাবনায় শুধু উচ্চশিক্ষা নয়, প্রাধান্য পাচ্ছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও কর্মসংস্থান। বরগুনার ইটবাড়িয়া গ্রামের আলমতি বেগম এক মেয়েকে নিয়ে চলছে তার জীবন সংগ্রাম। এবারের ভোট নিয়ে তার চাওয়া এমন এক নেতৃত্ব যারা রান্নাঘরের স্বস্তি ফেরানোর পাশাপাশি তৈরি করবেন কর্মসংস্থানের সুযোগ। আগামী সরকারের কাছে যদি আমি এই মেয়েটার একটা চাকরি দেয় সরকার, তাই আমি একটু খাই পড়ে শান্তিতে থাকতে পারি। রাস্তা থেকে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ঋণ সুবিধা দিয়ে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ত্বরান্বিত করাই জেলার কর্মজীবী নারীদের নতুন সরকারের প্রতি চাওয়া। আর নতুন প্রজন্মের ভোটাররা বলছেন, স্বাস্থ্য, শিক্ষা সহ সার্বিকভাবে নারী উন্নয়নে আগামীর সরকারকে হতে হবে উদ্যোগী। আমরা যেন রোডে নামে কাজ করে খাইতে পাই, আমরা যেন রোডে নামতে পারি, মেয়েরা যেন নিরাপদ পায়। যে যোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দেব, আর আমাদের সুযোগ সুবিধা যে দেখবে, আমাদের পাশে থাকবে, তাকেই আমরা ভোট দেব। ভোট কেন্দ্রে গিয়ে যেন শান্তি মতন ভোট দিতে পারি। কর্মসংস্থানের বিষয়টা নিয়ে একটু কাজ করা উচিত, নারী উদ্যোক্তা তৈরি করা উচিত। বরগুনার ৬টি উপজেলা নিয়ে ২টি আসনে মোট ভোটার সংখ্যা ৮,৫৭,২০৩ জন। ২ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি ৩,০৬৪ জন। তাই আগামীর জনপ্রতিনিধি বাছাইয়ে প্রধান ভূমিকায় এই নারী সমাজ। সুজন আকন, এখন বরগুনা। নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ভোটারের মন জয় করতে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গ্রামগঞ্জ, পাড়া মহল্লা ঘুরে ঘুরে মত বিনিময় করছেন ভোটারদের সঙ্গে। এ নিয়ে আরও জানাতে সদর উপজেলার বালিয়াডা ইউনিয়নে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা, জানাবেন আমাদের। লাইবা প্রায় 14 লাখ ভোটারের এই চাঁপাইনবাবগঞ্জ ভোটারদের মন জয় করতে ইতিমধ্যেই মাঠে নেমেছেন বিভিন্ন প্রার্থীরা। আমরা আজকে যে জায়গাটিতে আছি এটি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বালিয়াডাঙ্গা ইউনিয়ন। এই ইউনিয়নে এসে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রার্থীরাই কিন্তু ইতিমধ্যেই ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন। আমরা এখানে একটু আগে দেখতে পেয়েছি জামাতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, যিনি ঢাকা দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য প্রার্থী, তিনি এখানে ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন, ভোট প্রার্থনা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা এখানে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে মূলত বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। এছাড়াও এখানে অনেক বেকার যুবক আছে যারা মূলত কর্মসংস্থান চান। স্থানীয়রা বলছেন যারা আগামী নতুন ধারার রাজনীতি করবেন, যারা আগামী নতুন ধারা অব্যাহত রাখবেন, যুবকদের চাকরির ব্যবস্থা করে দিবেন, নতুন যুবক যারা রয়েছেন, বিশেষ করে গ্রাম পর্যায়ে যুবকরা কিন্তু ইতিমধ্যে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে তারা এই এলাকার মানুষ চান নতুন যুবকদের যেন কর্মসংস্থান হয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বিশেষ করে মহানন্দা নদী এবং পদ্মা নদীতে ব্যাপক নদী ভাঙন হয়, এগুলো তারা সমাধান চান। তো লাইবা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়ন থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। এবারে যাব অন্য প্রসঙ্গে। বরিশালে তীব্র সংকট দেখা দিয়েছে এলপি গ্যাসের পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এতে ভোগান্তিতে পড়েছেন গ্যাস চালিত যানবাহন চালকরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, গ্যাস না পেয়ে কী বলছেন যানবাহন চালকরা, জানাবেন আমাদের।
হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। বরিশালে এলপি গ্যাসের তীব্র সংকট চলছে। এই সংকট কিন্তু আজকে প্রথম দিন নয়, প্রায় 1 মাস যাবৎ এই গ্যাসের সংকট, এবং এই সংকটের কারণে গ্যাসের সাথে কিন্তু এখন জীবন মানিয়ে গিয়েছিল এক ধরনের। একটা সময় ছিল যখন শুধুমাত্র অকটেন, পেট্রোল, ডিজেল এই চালিতই যানবাহন ছিল। এখন কিন্তু বরিশালে অসংখ্য যানবাহন রয়েছে যেগুলো গ্যাস চালিত। এর সাথে কিন্তু মানুষের জীবন জড়িত, মানুষের অর্থনৈতিক বিষয়গুলো জড়িত, এবং একই সাথে অ্যাম্বুলেন্স রয়েছে যেগুলো গ্যাস চালিত করা হয়েছে। গ্যাসের দাম তুলনামূলক পেট্রোল অকটেনের চেয়ে কম হওয়ার কারণে, একটু সুবিধাজনক, একটু সাশ্রয় হওয়ার কারণে তারা কিন্তু যারা গাড়ির মালিক রয়েছেন তারা কিন্তু সিএনজিতে কনভার্ট করেছিলেন, এবং সিএনজিতে কনভার্ট করার ফলে তাদের সাশ্রয় হচ্ছিল। কিন্তু সমস্যা হচ্ছে গত 1 মাস যাবৎ যখনই এই সংকট শুরু হয়েছে তখনই কিন্তু তাদের যন্ত্রণায় পড়তে হচ্ছে, ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর সাথে সাথে শুধু গাড়ির মালিক বা ড্রাইভারই জড়িত না, বরিশাল নগরীর সাধারণ মানুষ এবং যারা রোগী রয়েছে তারাও কিন্তু জড়িত। তাদেরকে যদি একটি অ্যাম্বুলেন্সকে ঢাকায় যেতে হয়, এখন গ্যাস পাওয়া না গেলে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু যেতে পারছে না, এবং সেই কারণে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকে যেতে হচ্ছে কিন্তু তেল চালিত গাড়িতে। আর এই কারণে সমস্যায় পড়তে হচ্ছে, এবং এই সমস্যায় পড়ার কারণে কিন্তু এই ভোগান্তির যন্ত্রণা পোহাতে হচ্ছে কিন্তু সব শ্রেণীর মানুষকে। এবং এই কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সংকটের সমস্যার সমাধানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি এসেছে কিছুক্ষণ আগে বরিশালে এলপি গ্যাস নিয়ে। সেই গাড়ি নিয়ে কারাকারি তৈরি হয়েছে, কার আগে কে গ্যাস নিবে, গ্যাস পাবে, এই সংকট আমরা দেখছি। গাড়িটি ইতিমধ্যে বের হয়ে গেছে। গাড়িটির ধারণ ক্ষমতা ছিল 12 টন, কিন্তু মাত্র 4 টন গ্যাস নিয়ে এসেছে। তাও এই তুরাগ পাম্পে দিবে অর্ধেক, অন্য আরেকটি পাম্পে দিবে অর্ধেক। এই যে গ্যাসের সংকট, এটি ভুগছে। কবের সংকট শেষ হবে কেউ বলতে পারছে না। এতটুকু ছিল বরিশালে যে গ্যাস সংকট চলছে তার সবশেষ খবর। বরিশালে তীব্র সংকট দেখা দিয়েছে এলপি গ্যাসের পাম্পগুলোতে, আর সে খবরই জানাচ্ছিলেন ফিরদৌস সোহাগ। এবারে আন্তর্জাতিক খবর। শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র শীত ও ঝড়ের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। 2 দিনে বাতিল করা হয়েছে 16,000-এরও বেশি ফ্লাইট। এছাড়া টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাস সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে 7.5 লাখেরও বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নিউজ আওয়ারের তথ্য অনুযায়ী পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার অন্তত 19টি অঙ্গরাজ্যে 1 ফুটের বেশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ডালাস ও বস্টন এবং নিউ ইয়র্কে সবচেয়ে বেশি ফ্লাইট বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। ঘন তুষারে ছেয়ে গেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। এখনও পর্যন্ত যে প্রাণহানির তথ্য এসেছে এর মধ্যে 10 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। রাস্তায় জমে থাকা বরফ সরাতে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে ন্যাশনাল গার্ড ও ইমার্জেন্সি ম্যানেজমেন্টের কর্মকর্তারা। আগামী সপ্তাহান্তে আরও একটি তুষার ঝড় আঘাত হানার পূর্বাভাস দিচ্ছে মার্কিন আবহাওয়া দপ্তর। আর এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।